Good morning. This is your educator Arijit Basu Chowdhury. Welcome to Indian History class. তো আজকে ইন্ডিয়ান হিস্ট্রি ক্লাসে সবাইকে স্বাগত। তো অবশ্যই করে তোমাদেরকে যে কথাটা বলবো, চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে নেবে। আর দেখো, WBCS পরীক্ষার কথা মাথায় রেখে তোমাদের একটা কথাই বলাই, ইতিহাস কতটা গুরুত্বপূর্ণ। কারণ দেখো, প্রিলিমসে যদি তুমি দেখো প্রশ্ন আছে 50টা প্রশ্ন, যেখানে এনসেন্ট, মিডিভেল এবং ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট। এনসেন্ট আর মিডিভেল মিলিয়ে থাকে 25টা, আইএনএম থাকে 25টা। আজকের ডেটে যদি তুমি দেখো PYQ যদি দেখো, সেখানে তুমি দেখতে পাবে 50টা মানে 40টা 35 থেকে 40টা প্রশ্নই আছে আইএনএম থেকে। মেন্সে ছেড়ে দাও, মেন্সে 100টা প্রশ্ন, সেখানেও আইএনএমে জোর থাকে। এবার তোমরা যদি দেখো, এটা তো হলো একটা বিষয়। সেকেন্ড হলো, তোমাদের অন্যান্য যে কোনো পরীক্ষা দাও, সে তোমরা পুলিশ দাও, RPF দাও, ওয়েস্ট বেঙ্গল পুলিশ দাও, কলকাতা পুলিশ দাও, তোমাদের ক্লার্কশিপ দাও, মিসলেনিয়াস দাও, ফুড এসআই দাও, হোয়াট এভার, ইতিহাস একটা খুব গুরুত্বপূর্ণ কিন্তু বিষয়, লাইক হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স এটসেট্রা। তো ইতিহাসটা কিন্তু প্রপারলি করতে হবে। তার জন্য কিন্তু অবশ্যই করে তোমরা আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে পারো। টেলিগ্রামে গিয়ে সিম্পল তোমরা অরিজিৎ বাসু চৌধুরী বলে সার্চ করবে, আমার প্রোফাইল পেয়ে যাবে, টেলিগ্রাম চ্যানেল পেয়ে যাবে। এছাড়াও তোমরা যারা আমার সাথে কমিউনিকেট করতে ইচ্ছুক, সিম্পল অরিজিৎ 9163719631 নাম্বারে কল করবে, ঠিক আছে? তো আর চ্যানেলটা মেক শিওর তোমরা সাবস্ক্রাইব করবে। গুড মর্নিং ধারা চ্যানেলটা অবশ্যই করে সাবস্ক্রাইব করবে, তাহলে রেগুলারলি ক্লাসের আপডেটস পাবে। আর দেখো, আমি ডেসক্রিপটিভ ক্লাস অলরেডি একটা নিয়েছি ইম্পর্টেন্ট ডেজের ওপর থেকে। আমি পলিটির নোটস অলরেডি শুরু করেছি একটার ওপর থেকে। তো ক্র্যাশ কোর্স আমি শুরু করছি কিছুদিনের মধ্যেই, ঠিক আছে? অন্তত কয়েকটা চ্যাপ্টার কমপ্লিট করে নিয়ে চলো। আজকে প্রথম প্রশ্ন, গুড মর্নিং। আজকে প্রথম প্রশ্ন, হু অ্যামং দ্য ফলোইং ফাউন্ডেড দ্য আত্মীয় সভা ইন 1815? 1815 খ্রিস্টাব্দে আত্মীয় সভা কে তৈরি করেছিলেন? কেশবচন্দ্র সেন, দেবেন্দ্রনাথ টেগর, রাজা রামমোহন রয় না বিজয় কৃষ্ণ গোস্বামী? তো উত্তর কী হবে? তো এটা আমরা সবাই জানি, রাজা রামমোহন রয়। ইয়েস বাপ্পা ধারা, অ্যাবসলিউটলি কারেক্ট। তো আত্মীয় সভা ওয়াজ এ philosophical discussion circle in India. This association was started by Raja Rammohn Roy in 1815 in Kolkata, ঠিক আছে? তো যাই হোক, গেলে তোমরা পড়বে। এছাড়া রাজা রামমোহন রয় হলো ফার্স্ট অফিসিয়াল ব্র্যান্ড অ্যাম্বাসেডর। আকবর শাহ টু ওনাকে পাঠিয়েছিলেন ইংল্যান্ডে। রাজা উপাধি দিয়েছিলেন আকবর শাহ টু। তিনি ছিলেন, তার মানে অটোবায়োগ্রাফির মানে বায়োগ্রাফির নাম হলো গিফট অফ মনোথিস্ট, মেরি কার্পেন্টার লিখেছিলেন। এছাড়া তিনি অন্যান্য ওনার সম্বন্ধে আরও ডিটেলসে কিন্তু তোমাদের পড়তে হবে। কেন রাজা রামমোহন রায়কে আধুনিক ভারতের পথিকৃৎ বলা হয়, তাই না? চলো, ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন ওয়াজ এ ড্যাশ এজ সিভিলাইজেশন? সিলভার, টিন, গোল্ড না ব্রোঞ্জ? ইয়েস, ব্রোঞ্জ, তাম্রপ্রস্তর যুগ বলা হয়। ইয়েস বাবা, ভেরি গুড বাপ্পা ধারা, অ্যাবসলিউটলি কারেক্ট, ব্রোঞ্জ। এগুলো খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? এইগুলো এই ধরনের প্রশ্নে ভালো করে রেডি হয়ে যাবে। দ্য ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন or Harappa civilization was a Bronze Age civilization, mainly in the northwestern region of South Asia. চলো, পুরো ডিটেলস রয়েছে। দ্য স্টেপল ফুড অফ ভেদিক আরিয়ান ওয়াজ? মেন ফুড কালচার ওদের কী ছিল? স্টেপল ফুড, বার্লি অ্যান্ড রাইস,
milk and its product, rice and pulses, না vegetables and fruits? ইন্ডাসে ছিল বার্লি অ্যান্ড হুইট। তো উত্তর কি হবে? মিল্ক অ্যান্ড ইটস প্রোডাক্টস। একদম ঠিক বলেছো। থ্যাংক ইউ। মিল্ক অ্যান্ড ইটস প্রোডাক্ট, অ্যাবসলিউটলি কারেক্ট। So the staple food, the main food, but simply a staple is a food that eaten routinely and in such quantities that is constitute and a dominant portion of a standard of diet. যাই হোক এগুলো পড়বে Indo-Aryan culture. Which one of the following four Veda content an account of magical charms and spell? তোমরা যে ঋক, সাম, যজু, অথর্ব চার বেদের পাঠ, তো এর মধ্যে কোনটা ব্ল্যাক ম্যাজিক মেনশন করা আছে? বলছে ম্যাজিক্যাল চার্মস অ্যান্ড স্পেলস। ঋগ্বেদে কি আছে? ইয়েস, ঋগ্বেদে কি আছে বলো? ঋগ্বেদে কি আছে? 10 রাজার যুদ্ধ। সামবেদে কি আছে? গান বাজনা, রিচুয়াল। যজুবেদে কি আছে? অথর্ববেদে ঋক, সাম, যজুবেদে রিচুয়াল, আর অথর্ববেদে আছে ব্ল্যাক ম্যাজিক। তা ঋগ্বেদে 10 রাজার যুদ্ধ, সামবেদে হলো গান বাজনা, রিচুয়াল আছে যজু, আর অথর্ব হলো আমাদের ব্ল্যাক ম্যাজিক। দ্য অথর্ব বেদ ইজ দ্য নলেজ স্টোর হাউস অফ অথর্ব, দ্য প্রসিডিওর ফর এভরি লাইফ। যাই হোক, খুব গুরুত্বপূর্ণ এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে। দ্য গ্রেট ল গিভার অফ এনসেন্ট টাইম, বলো গ্রেট ল কে দিয়েছিল এনসেন্ট টাইম? মানু, বৎসায়না, অশোক, না আর্যভট্ট? স্মৃতি, মনে করো। ইয়েস, অ্যাবসলিউটলি কারেক্ট, মানুস্মৃতি, একদম কারেক্ট। ইয়েস প্রিয়াঙ্কা, অ্যাবসলিউটলি কারেক্ট। আচ্ছা, ওখানে আমি দেখো একটা তোমাদের একটা পোল দিয়েছি চ্যাট অপশানে। আর ইউ উইলিং টু ডু হিস্ট্রি ক্লাস? তোমরা কি ভালো লাগছে তোমাদের ক্লাস? তো অবশ্যই করে, ভালো লাগলে অবশ্যই তোমরা ইয়েস বলে, ইয়েস নো বলে, একদম ডেমোক্রেটিক ওয়ে, যেটা তোমাদের মনে হয় সেটা তোমরা দেবে। ভেরি গুড। উত্তর মনুস্মৃতি, একদম। মনুস্মৃতি ইজ দ্য পপুলার নেম অফ দ্য ওয়ার্ক which is officially known as Manava Dharma Shastra. It is attributed to legendary first man and lawgiver Manu. ঠিক আছে। Who is the author of the autobiography The Indian Struggle? The Indian Struggle এর আমাকে তোমরা বলো রাইটার কি? সরি, মানে অটোবায়োগ্রাফি মানে যে নিজের সম্বন্ধে নিজে লেখে, আর বায়োগ্রাফার মানে কি আমার সামনে তুমি লিখছো, এরকম একটা ব্যাপার। একদম ঠিক বলো, সবাই কারেক্ট করেছো। বি, সুভাষচন্দ্র বোস। ঠিক আছে, সুভাষচন্দ্র বোস। দ্য গ্রেট ইন্ডিয়ান স্ট্রাগল 1922-1942 is a two-part book by the Indian nationalist leader Subhash Chandra Bose that covers the 1920-1942 history of the Indian independence movement to end British imperial rule over India. The Indian Independent League was set up by India pre-Congress time. Indian Independence League কে সেট আপ করেছিল? জয়প্রকাশ নারায়ণ, অরুণা আশরাফ আলী, এস.এম. যোশী, না রাসবিহারী বোস?
127 উত্তর কি হবে? একদম কারেক্ট করেছো বাপ্পা, প্রিয়াঙ্কা, ধারা। তো এখানে উত্তর হবে রাস বিহারী বোস। ইনি কিন্তু এক্সট্রিমিস্ট লিডার ছিলেন, আর মডারেট হলেন রাস বিহারী ঘোষ। ঠিক আছে? তো টু রিমুভ দ্য ব্রিটিশ কলোনিয়াল রুল ওভার ইন্ডিয়া, রাস বিহারী বোস, সরি এটা পোস্ট কংগ্রেস, বিহারী বোস, a veteran freedom fighter, founded Indian Independence League in 1942 at Tokyo. একদম ঠিক বলেছ, অপশন ডি। দ্য ডিসিশন টু পার্টিশন দ্য স্টেট অফ বেঙ্গল অ্যানাউন্সড বাই লর্ড কার্জন ইন, বলো পার্টিশন যখন স্টেট অফ বেঙ্গলকে পার্টিশন করেছিল লর্ড কার্জন, ডিউরিং দ্য টাইম অফ লর্ড কার্জন। তো ইন কত, কবে? জানুয়ারি 1905, জুলাই 1905, জুলাই 1904 না জুলাই 1911? এটা তো খুব একটা মানে আনকমন প্রশ্ন। তো উত্তর হবে অপশন ডি 1911। জানো এই 1911 বলছি, 1905 জানো 1911তে রিপিল করেছিল এবং ক্যালকাটা থেকে দিল্লিতে নেওয়া হয়েছিল, ট্রান্সফার করা হয়েছিল। তো এটা উত্তর হবে জুলাই 1905। ইয়েস, জুলাই 1905, 1905, অপশন বি। আর বঙ্গভঙ্গ কবে হয়েছিল? কার সব মিন্টু 2 এর সময়। আর রাজধানী স্থানান্তর 1911 কবে হয়েছিল? হারিঞ্জ 2 এর সময়। এগুলো একটু খুব কনফিউজ হয়ে যায় ছেলে মেয়েরা, কিন্তু এগুলো দেয় এখান থেকে প্রশ্ন। চলো নেক্সট দেখে নাও। When was the first passenger train run in India? ফার্স্ট প্যাসেঞ্জার ট্রেন কবে শুরু হয়েছিল ভারতে? জানুয়ারি 1948, এপ্রিল 1953, এই 1853, মে 1857 না এপ্রিল 1852? তো উত্তর কি হবে? অপশন বি, এপ্রিল 1815। তো মনে রাখো, দ্য ফার্স্ট প্যাসেঞ্জার ট্রেন ইন ইন্ডিয়া রান বিটুইন বোম্বে, বোম্বে কথা বুড়ি বান্ডার, অ্যান্ড থানে 16th April 1853. The 14 carriage train was hauled by 3 steam locomotive. নাম কি? সাহিব, সিন্ধ অ্যান্ড সুলতান। Who among the following was the first Indian to be made a fellow of the Royal Society of London? প্রথম কোন ভারতীয় সর্বপ্রথম ফেলোশিপ পেয়েছিলেন রয়্যাল সোসাইটি অফ লন্ডনে? শ্রীনিবাস রামানুজন, এসি ওয়াডিয়া, সিভি রামান না নান অফ দ্য অ্যাবাভ? দেখো এখানে যে ধরনের প্রশ্নগুলো তোমাদের নিশ্চয়ই আলোচনা করছি, নিশ্চয়ই যারা লাইভ দেখছো বুঝতে পারছো, এই ধরনের প্রশ্নই পরীক্ষায় দেয়, ভেবে চিন্তে অ্যান্সার করবে। অপশন বি হবে, অপশন বি একদম ঠিক বলেছো বাপ্পা, অপশন বি হবে এসি ওয়াডিয়া। নামটা মনে রাখবে, অ্যাড্রেসার চুরিস্টি ওয়াডিয়া, an Indian shipbuilder and engineer belonging to Wadia shipbuilding family. He is noted for having been the first Indian to be elected a fellow of Royal Society. By the Charter Act of 1813, Charter Act তুমি জানো ভারতীয় সনদ আইন 1813, the Indian trade except in was thrown open to all British subject, tea, spice, cotton এবং কফি। ইস্ট ইন্ডিয়া কোম্পানি তোমরা জানো মোনোপলি নিয়ে নেওয়া হয়েছিল, এক্সেপ্ট টি অ্যান্ড টোবাকো। আর 1833-তে দুটোই নিয়ে নিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি, আর অন্যান্য ইংল্যান্ডের অন্যান্য প্লেয়াররা ভারতে বাণিজ্য সুযোগ পেল।
তো চ্যাটার অ্যাক্ট অফ 1813, চ্যাটার অ্যাক্ট বললে আমরা তোমরা জানো 1 লক্ষ টাকা প্রথম অনুদান করা হয়েছিল ভারতের শিক্ষা ব্যবস্থা বিজ্ঞান সাহিত্য উন্নয়নের জন্য। চ্যাটার অ্যাক্ট বললেই আমার মনে পড়ে যায় খ্রিস্টান মিশনারিদের ভারতে সুযোগ দেওয়া হয়েছিল, তা ধর্মান্তরিত করার চেষ্টা করেছি। যাই হোক চ্যাটার অ্যাক্ট অফ 1813 ended the monopoly of East India Company in India. However, the company's monopoly in trade with China and trade in tea with India was kept intact. Before the Regulation Act was passed in 1773, there was dash at home to administer the East India Company. বলো। রেগুলেটিং অ্যাক্টের আগে এ কমিটি অফ 24 অপশন এ বিফোর রেগুলেটিং অ্যাক্ট পাস হয়েছিল 1770 ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে কন্ট্রোল করার জন্য। বিফোর দ্য রেগুলেটিং অ্যাক্ট মানে 1770 কার সময় 3 কার সময় হয়েছিল, ফার্স্ট গভর্নর জেনারেল অফ বেঙ্গলকে যে ওয়ারেন হেস্টিংস, তার আগে দেয়ার ওয়াজ এ কমিটি অফ 24 অ্যাট হোম টু অ্যাডমিনিস্টার দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি। Which of the following act of India ensure the partition of India? কোন অ্যাক্ট এনশিওর করেছিল ভারতের পার্টিশন বিভাজন? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1909, 1990, 1935 and 19 none of the above. খুব আনকমন প্রশ্ন এটা। 1919 না নাই না 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 তাহলে দেখো শোনো মন দিয়ে শোনো সবাই, এটা উত্তর হবে 1919 এনশিওর করেছিল পার্টিশন অফ ইন্ডিয়াতে। কারণ দেখো ইট ওয়াজ পাসড টু এক্সপ্যান্ড পার্টিসিপেশন অফ ইন্ডিয়ান, তোমরা জানো 19 হিন্দু মুসলিমদের মধ্যে। এটা আবার কি, এটা তোমরা অ্যাংলো ইন্ডিয়ান যারা মাইনরিটি তাদের জন্য সেপারেট ইলেক্টোরেট। এরপরে কি হলো, এবং এই আইনের দ্বারা কী করা হলো, ডায়ার্কি ব্যবস্থা। ইট ওয়াজ পাস টু এক্সপ্যান্ড পার্টিসিপেশন অফ ইন্ডিয়ান ইন দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ভারতের পার্টিসিপেশন ইনক্রিজ হলো। দ্য অ্যাক্ট এম্বডিড দ্য রিফর্ম রেকমেন্ডেড ইন দ্য রিপোর্ট অফ দ্য সেক্রেটারি অফ দ্য স্টেট অফ ইন্ডিয়া এডউইন মন্টেগু দ্য অ্যান্ড ভাইসরয় চেমসফোর্ড। দ্য অ্যাক্ট কভার 10 years 1990 to 1929. The act received royal assent কবে পেয়েছে 23rd December 1919। নো, প্রশ্নটা হয়েছিল বলছে হুইচ অফ দ্য ফলোইং অ্যাক্ট অফ ইন্ডিয়া এনশিওর দ্য পার্টিশন অফ ইন্ডিয়া, এখানে আনসার। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং ব্রিটিশ অফিসিয়াল ইনিশিয়েট ডক্ট্রিন অফ ল্যাপস, সত্যবিলোপ নীতি। বাবা কি লিখছো তুই ওরা, সত্যবিলোপ নীতি। তো উত্তর কি হবে, লর্ড ডালহৌসি। একদম পারফেক্ট বলেছ, লর্ড ডালহৌসি, একদম পারফেক্ট। লর্ড ডালহৌসি will be the correct answer. The policy is most commonly associated with Lord Dalhousie, who was the Governor General of East India Company in India between 1848 to 56. আর এই সত্যবিলোপ নীতি ছিল মহাবিদ্রোহ হওয়ার একটা অন্যতম কারণ। The exclusive right of trade between dash was granted to East India Company, North America and South America, Red Sea and Caspian Sea, the Cape of Good Hope and Strait of Magellan, France and Poland. Follow.
আচ্ছা উত্তর কি হবে? দ্য উত্তমাশা অন্তরীপ। তো দ্য কেপ অফ গুড হোপ অ্যান্ড স্ট্রেট অফ মাঙ্গেলান, দ্য এক্সক্লুসিভ রাইট অফ ট্রেড বিটুইন কেপ অফ গুড হোপ অ্যান্ড স্ট্রেট অফ মাঙ্গেলিয়ান ওয়াজ গ্রান্টেড কাদি টু ইস্ট ইন্ডিয়া কোম্পানি। আচ্ছা, despite holding a monopoly, the East India Company had faced competition. মোনোপলি ছিল ট্রেড, তা সত্ত্বেও ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিছু কম্পিটিশন ফেস করেছিল from what is termed as interlopers, represented by Portuguese indigenous merchant, British free merchant নাকি ডাচ, কাদের সামনে? 136 প্রতিটা প্রশ্ন আনকমন কোয়েশ্চেন। দেখো ইন্টারলোপার্স মানে কি জানো? ইন্টারলোপার্স হলো অনধিকার প্রবেশকারী ব্যক্তি। তো ব্রিটিশ ফ্রি মার্চেন্ট, কারণ ইংল্যান্ডে দেখো বারবার সবাই বলছে যে শুধু ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে কেন ট্রেড মোনোপলি দেবে, আমাদেরকে দেওয়া হোক। অন্যান্য কোম্পানিরাও বা অন্যান্য মার্চেন্টরাও বলেছিল ভারতে আমাদেরকে সুযোগ, অবাধ বাণিজ্যের সুযোগ দেওয়া হোক, এত বড় মার্কেট শুধু ব্রিটিশরাই মজা নেবে। তো উত্তর এটাই, ব্রিটিশ ফ্রি মার্চেন্ট। Despite holding a monopoly, the East India Company had faced competition from what it had termed as the interlopers, represented by British free merchant. The act constituting the first legislative interference, এই অ্যাক্টের মাধ্যমে প্রথম বলতে পারো লেজিসলেটিভ মানে কি, মানে ল মেকিং এর মাধ্যমে প্রথম লেজিসলেটিভ প্রথম ইন্টারফারেন্স ছিল ব্রিটিশ পার্লামেন্টে। In affairs of India was Fox India Act 1783, Pitt's India Act 1784, Regulating Act 1773, now Declaratory Act 1781. প্রথম ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতের ওপরে, এই প্রথম ইংল্যান্ডের ভারতের ওপর কর্তৃত্ব প্রয়োগ থ্রু লেজিসলেটিভ পাওয়ার, ব্রিটিশ পার্লামেন্ট বাই। তো রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে রেগুলেট করতে চাইছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে। রেগুলেটিং অ্যাক্ট 1773, দ্য রেগুলেটিং অ্যাক্ট 1773 ওয়াজ অ্যান অ্যাক্ট অফ ব্রিটিশ পার্লামেন্ট অফ গ্রেট ব্রিটেন ইন্টেন্ডেড টু ওভারঅল দ্য ম্যানেজমেন্ট অফ ইস্ট ইন্ডিয়া কোম্পানিজ রুল ইন ইন্ডিয়া। পারফেক্ট প্রিয়াঙ্কা ধারা পাপ্পা। হু অ্যামং দ্য ফলোইং অ্যানালিসিস the causes of the uprising of 1857 advocating a reconciliation between British and Muslim? মহাবিশ্ব আলোচনা কিন্তু আবার পরবর্তীকালে মুসলিম এবং ব্রিটিশদের মধ্যে আবার ইউনিটি তৈরি করার জন্য কে রোল নিয়েছিল? সৈয়দ আহমেদ ভেলভি, সৈয়দ ওয়ালিউল্লাহ, সৈয়দ আহমেদ খান না সৈয়দ আমির আলী? একদম ঠিক বলেছ, সৈয়দ আহমেদ আলী। ঠিক আছে। ডিউরিং দ্য ইন্ডিয়ান রেভিলিয়ন অফ 1857 হি রিমেন্ড এ লয়াল টু ব্রিটিশ এম্পায়ার, ওয়াজ নোটেড ফর হিজ অ্যাকশন ইন সেভিং ইউরোপিয়ান লাইফ। আচ্ছা, লিটন হেল্ড অ্যান ইম্পেরিয়াল দরবার, একটা ইম্পেরিয়াল দরবার তিনি প্রেজেন্ট করেছিলেন দিল্লিতে 1877 to announce that as the Empress of India at the time when large part of country was in grip of severe famine. চারিদিকে ফ্যামাইনের দুর্ভিক্ষ দেখা গেছিল, কিন্তু 1877 খ্রিস্টাব্দে কে দিল্লি দরবার শুরু করেছিল? কে? লিটন। ইম্পেরিয়াল প্রচুর খরচাও করেছিল দিল্লি দরবারে। তো কার আগমনে? কুইন এলিজাবেথ, কুইন ভিক্টোরিয়া, কুইন অ্যানি না কুইন মেরি? বাকিরা বলো। তো উত্তর হবে একদম কুইন ভিক্টোরিয়া। লিটন হেল্ড ইম্পেরিয়াল দরবার at Delhi 1877
to announce Queen Victoria as the Empress of India at a time when a large part of country was in the grip of severe famine. During British rule, who was instrumental for introduction of the Rautwari system the in the then Madras Presidency? চিন্তা করে বলো, ডিউরিং ব্রিটিশ রুল কার সময় হু ওয়াজ ইনস্ট্রুমেন্টাল ফর ইন্ট্রোডাকশন অফ দ্য রাউতওয়ারি সিস্টেম? কোথায় রাউতওয়ারি সিস্টেম শুরু করেছে? মাদ্রাস প্রেসিডেন্সি। ভেবে চিন্তে অ্যান্সার করবে। 140-এর অ্যান্সার কী হবে? একদম ঠিক বলেছ বাপ্পা, প্রিয়াঙ্কা এবং ধারা। থমাস মুন্ড্রো অ্যান্ড ক্যাপ্টেন রেড, known as the father of Rautwari settlement in India. It was firstly introduced in district, কোথায় শুরু করেছিল প্রথম? বারামাহাল of Tamil Nadu. By this settlement, Rautwari cultivator was recognized as a owner of field and he had to pay revenue to British government directly. British government কে পে করবে। The East India Company was established in the year, East India Company কোন বছরে এস্টাবলিশ হয়েছিল? এলিজাবেথ 1 ছিল। উত্তর কী হবে? 141 উত্তর কী হবে? 1600 খ্রিস্টাব্দে। একদম ঠিক বলেছ, 1600 খ্রিস্টাব্দ। দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি ওয়াজ অ্যান ইংলিশ কোম্পানি ফর্মড ফর দ্য এক্সপ্লোরেশন অফ ট্রেড with East India and Southeast Asia in India. ঠিক আছে, 31st December 1600. As per plan of Sir Stafford Cripps, it envisaged that after the conclusion of World War II, বলা হয়েছিল মহাবিদ্রোহ দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমাদেরকে সাপোর্ট দাও, আফটার ওয়ার তোমাদেরকে কি দেওয়া হবে? কিন্তু আমরা বলেছিলাম নো, কোনো ডোমিনিয়নের টোটাল ইন্ডিপেন্ডেন্স। একদম বাপ্পা কারেক্ট করেছো, বাকিরা উত্তর দাও। ধারা একদম কারেক্ট করেছো। ইন্ডিয়া শুড বি গিভেন ডোমিনিয়ন স্ট্যাটাস, কিন্তু আমরা বলেছি নো, আর কোনো ডোমিনিয়ন নয়, এবার পূর্ণ স্বরাজ চাই, টোটাল ইন্ডিপেন্ডেন্স। দ্য মেন প্রপোজাল অফ ক্রিপস মিশন ওয়াজ ইন্ডিয়া উড বি এ ডোমিনিয়ন অ্যাসোসিয়েটেড উইথ দ্য ইউনাইটেড কিংডম, মানে ইউকের ডোমিনিয়ন স্ট্যাটাস পাবে। মানে মানে এক কথা তুমি বলতে পারো, সরকার চালাবে কংগ্রেস আর শাসন করবে ইংল্যান্ড। Which of the following Governor General was called Liberator of Indian Press? দারুণ প্রশ্ন। তো উত্তর কি হবে? স্যার চার্লস মেটাক্যাফ। একদম ঠিক বলেছ। স্যার চার্লস মেটাক্যাফ ইজ নোন টু হ্যাভ গিভেন ফুললি লিবার্টি টু দ্য প্রেস অ্যান্ড দাস নোন সো হি হ্যাড থ্রু এ শর্ট টেনিওর, তার টেনিওর খুব কম ছিল। মানে পলিটিক্যাল ভারতের জন্য কিছু করলে রিবন যেমন বা এই মেটাক্যাপ বলো, সবাইকে সমালোচনার মুখে পড়তে হয়েছিল। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট কারেক্ট স্টেটমেন্ট উইথ রেসপেক্ট টু সুরেন্দ্রনাথ ব্যানার্জি? এর মধ্যে কোনটা সুরেন্দ্রনাথ ব্যানার্জি রেসপেক্টে কারেক্ট নয়?
তো উত্তর কি হবে? একদম ঠিক বলেছো বাপ্পা প্রিয়াঙ্কা। আর ধারা কথা গেল বলো? একদম 144-এ ডি হবে। হি কো ফাউন্ডেড সাধারণ ব্রাহ্ম সমাজ উইথ আর্নৌ। বাকিগুলো কারেক্ট। তিনি কিন্তু কো ফাউন্ডার হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল অ্যাসোসিয়েশন। হি ওয়াজ ফাউন্ডার রিপন কলেজ ইন কলকাতা, এখানে বর্তমানে সুরেন্দ্রনাথ কলেজ যেটা শিয়ালদা। হি ইজ নোন টু হ্যাভ ইভলভড ন্যাশনাল কনসিয়াসনেস অ্যাজ এ ফর্মাল কনসেপ্ট। দেখো, ফোর্থ স্টেটমেন্ট ইজ নট কারেক্ট। ব্যানার্জি, সুরেন্দ্রনাথ ব্যানার্জি কো ফাউন্ডেড ইন্ডিয়ান ন্যাশনাল অ্যাসোসিয়েশন উইথ দ্য হেল্প অফ আনন্দমোহন বোস, বাট ওয়াজ নট রিলেটেড টু সাধারণ ব্রাহ্ম সমাজ, হুইচ ওয়াজ ক্রিয়েট কে করেছিল? বাই বোস অ্যালং উইথ শিবনাথ শাস্ত্রী, শিবচন্দ্র দেব এবং উমেশচন্দ্র ব্যানার্জি, উমেশচন্দ্র দত্ত, সরি। ডিউরিং ফ্রিডম স্ট্রাগল রবীন্দ্রনাথ টেগর রিনাউন্ড হিজ নাইটহুড ইন প্রোটেস্ট। তিনি নাইটহুড পরিত্যাগ করেছিলেন, বর্জন করেছিলেন, ঠিক আছে? বিকজ রবীন্দ্রনাথ ঠাকুর, কেন, কি কারণে? না, ভেবে চিন্তা আনসার করো, চিন্তা করো। একদম ঠিক বলেছ। বিকজ অফ জালিয়ানওয়ালা ম্যাসাকার 1919, Rabindranath Tagore had announced his knighthood against the Jallianwala massacre. He had written to Lord Chelmsford regarding this. Which among the following Congress session was known for concession of separate electorate for Muslim by Congress party? এর মধ্যে কোন সেশনের মাধ্যমে, কংগ্রেস অধিবেশনের মাধ্যমে কনসেশন হয়েছিল? কি হয়েছিল? সেপারেট ইলেক্টর ফর মুসলিম, আলাদাভাবে পার্টিসিপেট করবে মুসলিমরা, মেনে নিতে হয়েছিল বাই কংগ্রেস পার্টি। এবং তুমি জানো নরেন্দ্র মোদী ইউনাইটেডও হয়েছিল এই সময়, যেটা সুরাট স্প্লিটের মাধ্যমে 1907-এ যেটাকে দ্বিধা বিভক্ত হয়েছিল, এই সময় আবার ইউনাইটেড হয়েছিল। বলো কোন সেশন? 1916 লখনৌ সেশন 146। একদম ঠিক বলেছে, লখনৌ সেশন। কে প্রেসিডেন্ট ছিল? অম্বিকা চরণ মজুমদার। ওয়াজ নোন ফর কংগ্রেস ফর সেপারেট ইলেক্টোরেট ফর মুসলিম বাই কংগ্রেস পার্টি। হুইচ অফ দ্য ফলোইং সিটি ওয়াজ ক্যাপিটাল অফ মহারাজা রঞ্জিত সিং? মহারাজা রঞ্জিত সিং এর ক্যাপিটাল নাম বলো। ভালোই তোমাদের ইতিহাস আছে, রেডি? একদম ঠিক বলেছ ধারা। বাকিরা উত্তর দাও। ঠিক আছে বাপ্পা, বাকি একদম প্রিয়াঙ্কা। লাহোর, মহারাজা রঞ্জিত সিং কল্ড দ্য লায়ন অফ পাঞ্জাব ওয়াজ এ শিখ রুলার অফ পাঞ্জাব। হিজ হোম ইজ লোকেটেড ইন লাহোর, পাকিস্তান। হু ইজ রিগার্ডেড অ্যাজ মেকার অফ মডার্ন ইন্ডিয়া? তো মেকার অফ মডার্ন ইন্ডিয়া বলে রাজা রামমোহন রায় বলা হয়। রাজা রামমোহন রায় আধুনিক ভারতের পথিকৃৎ, ঠিক আছে? এবং তিনি কত ভাষায় তো ওনার ব্যাপক নলেজ ছিলেন। আচ্ছা, হু ইন্সপায়ার্ড দ্য ইয়ং বেঙ্গল মুভমেন্ট ইন 19th সেঞ্চুরি? 19th সেঞ্চুরিতে ইয়ং বেঙ্গল মুভমেন্ট কে শুরু করেছিল? হু ইন্সপায়ার্ড দ্য? জন্ম জানো 1809, 18th এপ্রিল, কলকাতায় জন্মগ্রহণ করেছিলেন। অল্প বয়সে, খুব অল্প বয়সে ওনার মারা যান কলকাতায় 26শে ডিসেম্বর 1831 সালে, ঠিক আছে? তো তুমি জানো ডিরোজিও, এখনও মনে করা হয় ওনাকে, ডিরোজিও স্টিল রিমেম্বার্ড ডিউ টু হিম বিইং এ র্যাডিক্যাল সোশ্যাল রিফর্মার। তিনি কিন্তু মনে করে সোশ্যাল রিফর্মার ছিলেন। দ্যাট
প্রোপোগেটেড আইডিয়া টু হিজ স্টুডেন্ট, তিনি প্রপোট করেছিলেন, মানে প্রোপোগেট করেছিলেন, প্রচার করেছিলেন তার আইডিয়াকে, কার দ্বারা, কার মাধ্যমে? বাই এনকারেজিং দেম টু ডিবেট ফ্রিলি অ্যান্ড কোয়েশ্চেন অথরিটি, কোয়েশ্চেন করো অথরিটিকে এবং ডিবেট করো ফ্রিলি। বুঝতে পারছো? তিনি কিন্তু অ্যাংলো ইন্ডিয়ান ছিলেন, কিন্তু তার যারা ডিরোজিয়ানপন্থী যারা, তার যারা শিষ্য ছিল তারা ভুল পথে চলে গেছিল, এই তার, এবং তিনি অল্প বয়সেও মারা যান। ঠিক আছে, তো তার ফেমাস যদি বলো পোয়েম বলো, বা সরি হ্যাঁ পোয়েম যদি দেখো, টু ইন্ডিয়া মাই নেটিভ ল্যান্ড, ঠিক আছে, টু ইন্ডিয়া মাই নেটিভ ল্যান্ড, পোয়েট্রি তার, সরি পোয়েম না, পোয়েট্রি। আচ্ছা, যাই হোক, ডিরোজিও, ঠিক আছে, এটার সম্বন্ধে, ওনার সম্বন্ধে কিছু বেসিক ইনফরমেশন অবশ্যই পড়বে। ওই জন্য বলো ভাবো, ফ্রিলি ভাবো, ঠিক আছে, অথরিটিকে সবসময় কোয়েশ্চেন করা উচিত, কারণ কোয়েশ্চেন উত্তর দেওয়ার তার দায়বদ্ধতার মধ্যে পড়ে। আজকে লাস্ট কোয়েশ্চেন, অ্যাট হুইচ অফ দ্য ফলোইং প্লেসেস ওয়াজ দ্য ফার্স্ট এভার ইউরোপিয়ান টাউনশিপ কনস্ট্রাক্টেড ইন ইন্ডিয়া? কালকে দেখা হবে আবার কিন্তু সকালে 11টায়। তো উত্তর কী হবে? কোচি, কেরালা। প্রথম, অনেকে কলকাতা করে, মানে ওয়েস্ট বেঙ্গল বলে বা সুরাট বলে, নো, ফার্স্ট প্লেস ইউরোপিয়ান টাউনশিপ যদি বলে কনস্ট্রাক্ট হয়েছিল কোচিতে। ফোর্ট কোচি ইন এর্নাকুলাম ডিস্ট্রিক্ট অফ কেরালা ইটস দ্য ফার্স্ট ইউরোপিয়ান টাউনশিপ ইন ইন্ডিয়া। ইট ইজ এ ওয়াটার বাউন্ডেড রিজিয়ন টুয়ার্ড দ্য সাউথ ওয়েস্ট অফ মেনল্যান্ড কোচি। তো দেখা হবে আগামীকাল, ঠিক হ্যাঁ, PDEA, পর্তুগিজ, ডাচ, ইংলিশ, ফ্রেঞ্চ। আগামীকাল সকাল 11টায় আবার ইতিহাস ক্লাস নেবো, শনিবারও ইতিহাস ক্লাস নেবো, আগামীকাল রবিবার দিনকে সকালবেলা পলিটি নেবো। ঠিক আছে, তো এই বলে আজকে ক্লাস আমি এখানেই এন্ড করলাম। থ্যাংক ইউ ফর